বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তো আসলে সংবিধানের মধ্যে যেই যোগ্যতা অযোগ্যতাগুলো দেওয়া আছে সেটা খুবই শ্যালো ছিল এবং আলাদা করে নিয়োগের একটি নীতিমালা হবে বা একটা আইন হবে সেটা নিয়ে কিন্তু নানান এই দ্বন্দ্ব কিন্তু অনেক দিন ধরেই আলাপ আলোচনা অনেক দিন এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আলাদা আইন করার কথা বলতে গিয়ে তো একজন বিচারপতি দেশ ছাড়াও হয়েছেন। যেন এস.কে. সিনহা সাহেবের সাথে তো মূল বিরোধের জায়গাটাই ছিল আমলাদের সাথে সেটি যে তিনি আলাদা করতে চেয়েছিলেন সচিবালয় এবং নিয়োগের জন্য আলাদা একটা নীতিমালার কথাও কিন্তু সে সময় আলোচনাতে এসেছিল। তো এখন একটা নীতিমালা যেটার বিচারপতি নিয়োগের ক্ষেত্রে হয়েছে সেটার অধ্যাদেশের মধ্যে এটা আলাপ আলোচনা করে সংশোধন করা যেত, সংশোধিত আকারে আনা যেত এবং সেখানে আমাদের নিজেদেরই বেশ কিছু আপত্তি ছিল, কারণ এই আইনটি করার সময় আমাদের কিছু মতামত দেওয়ার সুযোগ হয়েছিল এবং সেখানে যে পদ্ধতিতে যেভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির মধ্যে যেভাবে অধ্যাপকদেরকে রাখা হয়েছে বিচারক নিয়োগের ক্ষেত্রে কিংবা বিচার বিভাগীয় একজন প্রতিনিধি বলতে ডিস্ট্রিক্ট জাজ লেভেলের একজনকে সেখানে প্রতিনিধি রাখা হয়েছে, এগুলো আসলে চরম অবমাননাকর কতগুলো পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছিল যেগুলো কোনোভাবেই আসলে কোনো যুক্তিতে আসে না। অন্য আরেকটি যুক্তি ছিল যে আপনার প্রধান বিচারপতির ক্ষমতা এখানে খর্ব করা হয়েছে সংবিধানের মৌলিক কিছু বিধানের সাথেও সেখানে আসলে খুব সাংঘর্ষিক পজিশন তৈরি করা হয়েছিল যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে অথরিটি প্রায়োরিটিগুলো কনস্টিটিউশনে দেওয়া আছে সেটা পরিবর্তন আসলে ওই অর্ডিন্যান্সের মাধ্যমে হয়ে যাচ্ছিল, কিন্তু কনস্টিটিউশনকে তো ওভারল্যাপিং করে আসলে সাবঅর্ডিনেট লেজিসলেশন হতে পারে না। তো সেই জায়গায় এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে নতুনভাবে হয়তো চিন্তাভাবনা করে কিছু পরিবর্তিত আকারেও এটা আনা যেত, কারণ এটা জরুরি বিচারক নিয়োগের ক্ষেত্রে। এখন ওনারা যেটা বলেছেন যে সচিবালয়ে এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটো অধ্যাদেশ বাতিল করার ক্ষেত্রে ওনারা যেটা বলেছেন পরবর্তীতে আকারে নিজেদের মতো করে আনবেন। তা আমার কাছে সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারপতি নিয়োগ দুটাই মনে হয় যে খুবই ওতপ্রোতভাবে জড়িত একে অপরের সাথে বিষয় এবং এই দুটো থাকাটা খুবই জরুরি এবং আমলাদের একটা দীর্ঘদিনের কিন্তু আসলে আকাঙ্ক্ষা ছিল কোনোভাবেই যাতে এই বিচার ব্যবস্থাটা আলাদা হতে না পারে। ফলে সেপারেশন অফ জুডিশিয়ারির ক্ষেত্রে আমি মনে করি যেটা একটা উল্লেখযোগ্য ঘটনা যে সচিবালয়টা আলাদা হওয়া। তো এই কাজটা যদি বিএনপি সরকার এখন এসছে তারা যদি মনে করে যে না আরও এটাকে এক্সপার্ট কমিটি দিয়ে আইনগুলোকে ঠিকঠাক মতো করে তারপরে নিজেরাই বিল আকারে উত্থাপন করে পরবর্তীতে সংসদ আইন হিসেবে পাশ করবেন, আমি মনে করি যে সেটাও করতে পারেন তারা। অধ্যাদেশ দুটো তো আসলে বাতিল হয়ে গেল, বাতিল হওয়ার পরে এখন আমাদের কাছে অপশান খোলা আছে হচ্ছে যে ওনারা কীভাবে কী করছেন, নতুন যদি কোনো ফরমেশন থাকে, যদি কোনো কমিটি করে আবার এক্সপার্ট কমিটি করে ওনারা যদি একটা ড্রাফটিংয়ের জন্য কাউকে দায়িত্ব দেন বা কনসালটেশনে আমাদের সুযোগ থাকলে আমরাও আমাদের ইনপুট দিতে চাই। আমাদের দাবি হচ্ছে যে প্র্যাকটিশনার এবং এই দেশের একজন নাগরিক হিসেবেও আমি মনে করি যে বিচারক নিয়োগের ক্ষেত্রে শুরুতেই এমন কিছু কঠিন বিধিবিধান থাকা উচিত যাতে অযোগ্য ব্যক্তি কোনোভাবেই যাতে এই পজিশনে যেতে না পারে। আমরা নানান সময়ে দেখেছি ইতিপূর্বে সিনিয়রিটিকে ব্রিজ করে জুনিয়রদেরকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া এবং অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও নানান ধরনের অসম্মানজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকালেও দেখবেন যে না, ওদের যে সিনিয়রিটি সেই সিনিয়রিটি কিন্তু ব্রিজ করে না। বিচারক নেওয়ার সময় যদি আপনি 100% নিশ্চিত থাকেন যে আপনি যোগ্য বিচারপতিকেই নিচ্ছেন, তাহলে অ্যাকর্ডিং টু সিনিয়রিটি যদি তিনি গিয়ে প্রধান বিচারপতি হন তাতে তো কারো কোনো আপত্তি থাকার কিছু নেই এবং সেটাই হওয়ার কথা। তো ওরা যে সিস্টেমটাকে ডেভেলপ করেছে সেই সিস্টেম নিয়ে যত দ্বন্দ্বই থাকুক না কেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই বলছি, যে সেখানে দেখবেন যে এই সিস্টেমটা স্মুথলি কিন্তু রান করছে, বিচার বিভাগে কিন্তু অস্থিরতা নেই। আমাদের এখানে বিচার বিভাগের সাথে যে পরিমাণ সাংঘর্ষিক পজিশন তৈরি হয় রাজনীতিবিদদের সাথে, বা ওনারা যে পরিমাণ উল্টো কোর্টের ওপর খবরদারি করতে থাকেন, যে পরিমাণ প্রভাব বিস্তার করতে থাকেন, সেই কালচারগুলোর শেষ হওয়া দরকার। এবং এই জুডিশিয়ারির সেপারেশনের ক্ষেত্রে সচিবালয় আলাদা হওয়াটা তো একটা গুরুত্বপূর্ণ ঘটনা। হ্যাঁ, এর ব্যাড ইম্প্যাক্টও আছে, প্রস্তুতি না নিয়ে আপনি হঠাৎ করে ফেললেন, অনেকেই দেখা যাচ্ছে কি স্বেচ্ছাচারী হয়ে ওঠার সেখানেও সুযোগ থাকে, কিন্তু এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা তৈরি করাটা জরুরি। সেটা সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত যদি আইন হয় সে আইনের মধ্যেই থাকতে পারবে, সে আইনে এই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করা দরকার। কিন্তু এটার কারণে আমি যদি এটাকে সত্যি বলে ধরেও নিই যে সেখানেও কোনো বিচারক কিংবা কোনো কর্মকর্তা স্বেচ্ছাচারী হয়ে উঠবেন, সেটা মাথায় রেখে যদি এটা আমলাদের কাছ থেকে আলাদা না করি সেটা হবে খুবই ড্রাস্টিক একটা ডিসিশন। কারণ এই আমলাদের নিয়ন্ত্রণে থাকার কুফল
রাজনৈতিকভাবে কীভাবে আদালতগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে আদালতগুলো ডিসফাংশনাল হয়ে পড়ে, সেটা আমরা অন্তত প্রিভিয়াস সরকারগুলো একই কাজই করেছে। আওয়ামী লীগ কিংবা তার আগের সরকারগুলো একই রকমভাবেই কিন্তু ব্যবহার করেছে। আমরা খুব সম্প্রতি হিসেবে যদি আওয়ামী লীগের 17 বছরটাকেও যদি আলোচনায় নিই, তাহলে দেখবেন এর কুফলটা আমরা হারে হারে টের পেয়েছি যে কীভাবে কোর্ট ডিসফাংশনাল হয়। আমাদের যে আর্গুমেন্টটা ছিল যে আদালত যদি সঠিকভাবে ফাংশন করতে পারত, স্বৈরাচারও কিন্তু তৈরি হয়ে উঠতে পারে না দেশে। আদালতের একটা বড় রকমের ব্যর্থতা কিন্তু ছিল দেশে স্বৈরাচার তৈরি করার জন্য, নিজেদের কাজটা নিজেরা না করে রাজনৈতিকভাবে তাদের চরিত্র ধারণ করার কারণে, এবং সেটা আমলাতন্ত্রের ডিরেক্ট কন্ট্রোল থাকাতে সেটা অনেক বেশি সহজ হয়েছিল। আপনার যদি ট্রান্সফার, আপনার পদোন্নতি সব কিছু আমলাদের উপরে নির্ভর করতে হয়, যদি আমলাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনি আপনাদের কথার বাইরে যাবেন কীভাবে? সেই জায়গাটা আমি মনে করি যে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য সচিবালয়টা খুবই জরুরি, এবং বিচারক নিয়োগের ক্ষেত্রে স্পেসিফিক আইন থাকাটা জরুরি। না হলে এতদিনের যে লং ব্যাটেলটা ছিল, এবং যে ব্যাটেলের কারণে একজন প্রধান বিচারপতি দেশ ছাড়া হতে বাধ্য হয়েছেন, রীতিমতো নানান অভিযোগ দিয়ে ওনার বিরুদ্ধে তাকে দেশ ছাড়া করা হয়েছে, সেই রকমের ঘটনার পুনরাবৃত্তি আবার কোনো না কোনো সময় ঘটবে। সে কারণে আমি মনে করি যে এই দুটো আইন আকারে আসাটা আবার খুবই জরুরি। তাদের পাশাপাশি কিছু সম্পূরক প্রশ্ন, যে সাম্প্রতিক আমরা জুলাই সনদ নিয়ে একটি ঘটনা দেখতে পাচ্ছি, বিরোধী দল কখনো সংসদ ছেড়ে যাচ্ছে, আবার আন্দোলনের ঘোষণা দিচ্ছে। এই যে জুলাই সনদের আসলে ভবিষ্যৎ তাহলে এখন কি দাঁড়াচ্ছে? জুলাই সনদটা হচ্ছে তো আসলে রাজনৈতিক 30টি রাজনৈতিক দলের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং। সে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার কিভাবে বাস্তবায়ন হবে না হবে সেটা ওনারা সংসদে বসেই আসলে ঠিক করবেন। এটা রাজপথে সমাধান হওয়ার বিষয় না, যেহেতু ওনারা নিজেরা বসে ঠিক করেছেন, বাকিটাও সংসদে ডিবেটের মাধ্যমেই ঠিক করা উচিত। তো এখন মনে করেন জুলাই সনদের ক্ষেত্রে সরকারি দল যে কথাটা বলছে যে ওনারা এটাকে অনুসরণ করবেন, কিন্তু ওনাদের পলিটিক্যাল যে ম্যানিফেস্টো ছিল এবং 31 দফা যেটা ওনারা অনেক আগে ঘোষণা করেছেন, সেটাকে তারা অনুসরণ করবেন, যেখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেই বিষয়গুলো নিয়ে। তো এখন এইটার পরিপ্রেক্ষিতে সংসদে এই যে ওয়াকআউট হওয়া কিংবা তাদের মধ্যে এটা নিয়ে উত্তপ্ত আলাপ আলোচনা, সেগুলো প্রত্যেকটাই আসলে সংসদীয় কার্যপদ্ধতির অংশ। সবাই সব কিছু যদি মেনেই বসে থাকে, তাহলে তো আর আসলে সংসদ অধিবেশন চালানোরও তেমন কিছু থাকবে না। শুধু ডিসিশনগুলো নিয়ে যার মতো ইমেইলে শেয়ার করে দিলে ইমেইলেই সবাই সম্মতি পাঠিয়ে দেবেন, তাহলে তো সংসদ অধিবেশন বসানোর দরকার নেই। যত ডিবেট আসলে প্রাণবন্ত হবে, যত আমাদের এই প্র্যাকটিসগুলো টেবিলে বসে সমাধান করার কালচারটা যত বাড়বে তত ভালো। এই যে বের হয়ে গেলাম ঠিক আছে, ওয়ার্কআউট করলাম ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে আবার রাস্তা দখল করলাম, তাইলে আর সংসদে কেন? পাশাপাশি আমরা যদি বলি, কোর্টে কিন্তু একটা রিট হয়েছিল গণভোটের বিষয়টা নিয়ে, এবং সেই রিট আবার কোর্ট খারিজ করে দিয়েছিল, আবার হয়েছে বিভিন্ন ইস্যুগুলি নিয়ে। এই যে গণভোটের, তাহলে যদি কোর্ট কোনো কারণে আবারও রিজেক্ট করে দেয় আগের মতো যে গণভোট বাতিলের রিট, তাহলে কি এটা কি এই যে সরকারের উপর একটি চাপ পড়ে যে গণভোটের বৈধতা দেয় বা গণভোটকে সাংবিধানিক স্বীকৃতি? এইটা একটা টিপিক্যাল সিচুয়েশন তৈরি করেছে, যেটাতে যেমন ধরেন সংসদকে কি আসলে কোর্ট বাধ্য করতে পারবে কি না যে আইনটাকে তোমাদেরকে এখন এটাকে দিতেই হবে, এটাকে বাতিল না করে তোমাদেরকে অবশ্যই এটাকে রেটিফাই করতে হবে। সেরকম করে কোর্ট আসলে কখনোই পার্লামেন্টকে বাধ্য করার মতো কোনো আইনি বিধান কনস্টিটিউশনের মধ্যেই নেই। কোনো আইন বরঞ্চ উল্টোটা আছে, সংসদ যদি আইন করে, আইনটাকে কোর্টের ক্ষমতা আছে বাতিল করে দেওয়ার, কিন্তু ওই কোর্ট আবার পার্লামেন্টকে বাধ্য করতে পারে না যে আপনাদেরকে আইনটা পাশ করতেই হবে, তাহলে তার পার্লামেন্টারি সোভারেন্টি বলে কিছুই থাকে না। তো এই জায়গাতেই মূল আলাপটা এসছে যে ওনারা যে কথাটা সংসদীয় সরকারি দল বলছে যে একটা তো মামলা হয়েছে, সব ফলে আমাদের ওখানে ডিসিশনের জন্য ওয়েট করতে হবে। কার্টিসিটা এরকম, মানে কালচারটা এরকম। আমি যদি ইংল্যান্ডের কথাও চিন্তা করি, যদি দেখা যাচ্ছে কি রাজনীতিবিদদের সাথে আদালতের সাথে কখনো বিরোধ ঘটে, তাহলে ওখানে দীর্ঘদিনের প্র্যাকটিসটা হচ্ছে এই যে পলিটিশিয়ানরা কোর্টকে আসলে আপহেল করার চেষ্টা করে, কারণ বিচার ব্যবস্থা ঠিক না থাকলে তো আর অন্য কোনো কিছু আপনি ঠিক রাখতে পারবেন না। পলিটিক্স তো নানানভাবেই চেঞ্জ হবে, পলিটিক্যাল উইলটাই আসলে বাস্তবায়ন হয় থ্রু জুডিশিয়ারি। এখন সেই জুডিশিয়ারিটাকে প্রতিষ্ঠান হিসেবেই যদি আপনি নড়বড়ে করে ফেলেন, একবার আপনি একটা বিষয়কে অসম্মান করে ফেললে পরবর্তীতে সেটা আবার সম্মানজনক জায়গায় বসাবেন, এটা আসলে খুবই মুশকিল। ফলে ওইটার এক ধরনের কিন্তু সম্মানটার ধারাবাহিকতা বজায় রাখাটার একটা ব্যাপার কিন্তু কালচারের মধ্যে আছে। তা আমরা তো একই ধরনের আইনি ব্যবস্থার মধ্যে আছি ব্রিটিশদের মতোই, যদিও তারা অনেক পরিবর্তিত হয়ে নতুন আইন দিয়ে চলছে। আমাদের ক্ষেত্রে অনেক পুরনো আইন তাদেরই সেই ব্রিটিশ আমলে
কলোনিয়াল পিরিয়ডে তৈরি করা আইন দিয়ে আমরা এখনও পর্যন্ত চলছি, কিন্তু স্ট্রাকচারের জায়গায় কিন্তু মোরলেস আমরা কিন্তু সেই কমন ল সিস্টেমই তো ফলো করছি। এইসব কারণে আমাদের এখানেও আদালতের প্রতি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে ওই সম্মানের জায়গাটাই চিন্তা করবেন, গুরুত্ব দেবেন। সেই কালচারটাই বরঞ্চ এখানে স্টাবলিশ হওয়াটা খুব জরুরি, যেটার রিভার্স প্লে হচ্ছিল যে কোর্টের এগেনস্টে নানান ধরনের অসম্মানজনক কথাবার্তা আমরা ইতিমধ্যে শুনেছি, সংসদের মধ্যে আলোচনা হতে, পার্টিকুলার কোনো বিচারপতিকে নিয়েই দেখা যাচ্ছে কি আলোচনা চলছে, বা বিচারপতিও এমন ফাউল কমেন্ট করছেন রাষ্ট্রপতিকে নিয়ে। এই ধরনের বিষয়গুলো তো আমাদের মানে পুরাতন অভিজ্ঞতা আছে। এখানে আমি মনে করি যে শিষ্টাচারের লঙ্ঘনের ব্যাপার হয়েছে ইতিপূর্বে, সেগুলো আসলে রিস্টোর করাটা খুব জরুরি। একে অপরের প্রতি সম্মান দেখানো, এবং প্রতিষ্ঠান, এখানে তো ব্যক্তি না, আসলে যে কথাগুলো বলছে এগুলো তো আসলে দুটো প্রতিষ্ঠান নিয়ে কথা বলছে। পার্লামেন্টারও প্রতিষ্ঠান, জুডিশিয়ারি একটা প্রতিষ্ঠান নিয়ে কথা বলছে। ফলে দুটো প্রতিষ্ঠানের ডিগনিটিটা তো আমাদের এই দেশের নাগরিকের প্রতিষ্ঠান দুটোরই ডিগনিটি বজায় রাখা উচিত বলে আমরা মনে করি। এক্ষেত্রে দাদা, সংসদে এখন আমরা দেখছি নানান অপ্রাসঙ্গিক কিছু কথা আর কি, বা কুরুচিপূর্ণ কথাবার্তাও শোনা গেছে। এই যে যদি কোনো সংসদ সদস্য এরকম বিষয় তোলেন, আপত্তিকর কথাবার্তা বলেন, এক্ষেত্রে আসলে কোনো সাজার ব্যবস্থা আছে কিনা, বা ইয়েটা কী হবে? ওটা মানে সংসদের কার্যপ্রণালীর ভিতরেই দেখবেন যে এক্সপান্স করার সুযোগ থাকে, বাদ দেওয়ার সুযোগ থাকে, নানান ধরনের সংসদীয় পদ্ধতি আছে। ধরনের পানিশমেন্ট দেওয়ার ব্যাপার তো আসলে পদ্ধতিটা ভিন্ন। কাউকে যদি আপনি বিরত রাখতে চান, সেটাও যদি করতে হয় তাহলে ওই রুলস অফ প্রসিজারের মধ্য দিয়েই সংসদীয় রীতিতে কী আছে সে অনুযায়ী আসতে হবে। আমার কাছে তো এরকম শাস্তি দিতে পারার মতো কোনো প্রভিশন আসলে আছে বলে আমার অন্তত জানা নেই। আর এই যে অধিকাংশ সংসদ সদস্য সংবিধানের, মানে আমরা সাম্প্রতিক সময় কিছু আলোচনায় যে এই সংবিধান বাতিল করে দিতে হবে, বিরোধী দল থেকে বিশেষ করে ৭২ সংবিধান সেই বলতেছে, কিন্তু সংবিধান বাতিল করা কি আদর্শ সমাধান, বা বাতিল করতে পারে কিনা কেউ? সংবিধান বাতিল করার ক্ষমতা কারো আছে কিনা? এই সংবিধান, আমি এই আলাপটা আসলে তুলেছি বহুদিন ধরেই, এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, একদম পারসিস্টেন্টলি একই রকমের কথা বলছি। সংবিধান মেনেই তো আপনারা ওই কনস্টিটিউশন মেনে ওখানে সংসদে গেলেন, বিদ্যমান সংবিধানটা। ওখানে গিয়ে যদি বলেন যে এটা ছুঁড়ে ফেলে দেবেন, তাহলে এই সংবিধানের অধীনে গেলেন কেন ওখানে? এই পার্লামেন্টেই যখন যাচ্ছেন, ইভেন নির্বাচনের আইনগুলো যে সংশোধন করতে পারবে কি পারবে না, নির্বাচনের আইনেও তো কিছুটা সংশোধন হয়েছে, সেই সংশোধনের কথাগুলোও কিন্তু এই কনস্টিটিউশনেই বলা আছে যে সংশোধন করতে পারবে প্রয়োজন বোধে। তার মানে এই কনস্টিটিউশনটাকে মেনেই নির্বাচন হলো, নির্বাচিত হলেন হচ্ছে, এবং শপথও নিলেন এই কনস্টিটিউশনের অধীনে। এরপরে যেটা করতে পারে সেটা আসলে হচ্ছে সংশোধন। ফেলে দেওয়ার আলাপ করার তো কোনো সুযোগই নেই। আপনি নিজের মানে পরিচয়ই নিজে মুছে ফেলার চেষ্টা করছেন, সেরকম একটা পরিস্থিতি, কারণ আপনি সাংসদ হচ্ছেন এই সংবিধানের অধীনে। সংশোধন করার এখতিয়ার থাকে। সংশোধন করার পরে যদি মূল কাঠামোটাকেই যদি পরিবর্তন করে ফেলতে হয়, ওনারা যেটা বলছেন বাতিলও বলছেন না, জুলাই সনদেরও যে কথাগুলো ওনারা বাতিলও বলছেন না, ওনারা কিন্তু পরিবর্তনও সংশোধনও বলছেন না, ওনারা বলছেন সংস্কার। এইটাও আসলে একটা মাঝামাঝি একটা জিনিস। সংস্কারের বিষয়টা যেটা বলছেন সেটা না এদিকে পড়ে না ওইদিকে পড়ে। সংস্কার আসলে কীভাবে করবেন কনস্টিটিউশনে? কনস্টিটিউশন হয় হচ্ছে নির্বাচিত সংসদ সদস্যরা আপনার সংশোধন করবে, আর যদি কোনো কারণে অন্যথায় অন্যরকম কিছু করতে হয় সংবিধানকে বাতিল করে কিংবা সম্পূর্ণ নতুন কিছু, তাহলে আসলে ওই গণপরিষদ গঠন করতে হবে আপনাকে। আবার গণপরিষদ গঠন করে নতুনভাবে সংবিধান রচনা করে তারপরে গিয়ে করতে হবে, এবং সেটার জন্য আবারও গণভোটের প্রয়োজন হবে যে আপনার পুরো সংবিধানটাকে আমরা বাতিল চাই কিনা। কারণ জুলাই সনদে তো পুরো সংবিধান বাতিলের কথা নেই, সংবিধান সংশোধন কমিটিও তো পুরো সংবিধান বাতিলের কথা বলে নেই। এমন এমন কিছু পরিবর্তনের কথা বলেছেন যেটা আসলে কনস্টিটিউশনের মূল চরিত্রটাকে পাল্টে দিচ্ছে। আপনি এখন শুরু করেছেন হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, মাঝখানে নজরুল গীতের বেশ কিছু বিষয় ঢুকিয়ে দিলেন। এই জগা খিচুড়ি পাকালে তো আপনার গান শুনেও মজা পাবেন না। ঠিক সেই রকমের কতগুলো বিষয় ওনারা করার চেষ্টা করেছেন, যে একটা টোন থাকে, একটা ক্যারেক্টার থাকে সংবিধানটা কীভাবে হবে। কনস্টিটিউশনালিটি বলে একটা ব্যাপার আছে, কনস্টিটিউশনাল প্র্যাকটিসের একটা প্রশ্ন আছে দীর্ঘদিন ধরে, যেটা সারা পৃথিবী জুড়ে এস্টাবলিশ হয়েছে। তো সেই আলাপের মধ্যেও দেখবেন যে একটা নির্দিষ্ট ক্যারেক্টার সেট করার ব্যাপার থাকে, কিন্তু কনস্টিটিউশনটা আপনার কী হবে আপনার দেশের, অবভিয়াসলি এটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। এখন আমাদের আইনমন্ত্রী যেটা লক রুশো পড়ার কথা বলছিলেন, ওইসব আইডিয়া তো ওনাদের কাছ থেকেই আসছে।
সোশ্যাল কন্ট্রাক্টের ধারণাটা। তাই কনস্টিটিউশন এটা সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি, অর্থাৎ নাগরিকরা বসে ঠিক করছে যে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কীভাবে থাকবে, তাদের প্রতিনিধি কজন থাকবে, কীভাবে সেই প্রতিনিধিত্বের কাজগুলোকে ডিস্ট্রিবিউশন করবে, সেটা করার এখতিয়ার তো জনগণের আছেই। কিন্তু যে প্রক্রিয়াতে ধরেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য আবার যেরকম রাষ্ট্রপতির একটা আদেশ দিয়ে করার চেষ্টা করেছেন, দ্যাট ইজ ইলিগাল। কারণ আপনি একটা স্ট্রাকচারের মধ্যে থেকে কখনো এর মধ্যে থেকে কাজ করব, কখনো আবার এর কাছ থেকে বের হয়ে গিয়ে কাজ করব, এটা করা যায় না। আপনি কোনো একটা আইন মানলে পুরোটা মানবেন, না মানলে কোনোটাই মানবেন না। এটা না মানার সুযোগ তাদের ছিল। এখন একটা কথা হচ্ছে যে সেটা তো এখনও আছে, যদি কোনো কারণে ওনারা পরিবর্তন করতে চান, কিন্তু সেটি সর্বসম্মতিক্রমে সংসদের সিদ্ধান্ত হতে হবে। আবারও গণভোট নিয়ে জনগণের সম্মতি নিতে হবে যে হ্যাঁ, তারা এই পুরো সংবিধানটাকে যে ছুঁড়ে ফেলে দেওয়ার আলাপ, সেই ৭২-এর সংবিধানকে যে আপনারা ছুঁড়ে ফেলতে চান, ছুঁড়ে ফেলবেন, সেটার জনগণের সম্মতি নিয়ে আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে তারপরে হচ্ছে আবার সংবিধান রচনা করার জন্য। তাহলে দুটো পার্ট থাকবে তাদের কাজের। একটা পার্ট হচ্ছে যেহেতু তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সেই কাজটা একটা করবেন, আর দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাদের একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে সবাই মিলে নতুন সংবিধান তৈরি করবেন। তো সেইখানে তো আপনার প্রসেস আছে সেটা করার। কিন্তু যে বিদ্যমান প্রক্রিয়ায় ঝাপসাভাবে রীতিমতো কনস্টিটিউশনকে বাইপাস করে রাষ্ট্রপতির আদেশ দিয়ে করার যে চেষ্টাটা করা হয়েছে, সেটা হচ্ছে আসলে কোনোভাবেই আইনগত পদ্ধতিতে করা হয়নি, অন্তত এই কনস্টিটিউশনকে মেনে করা হয়নি।